আপনারা দেখছেন স্ট্রিং নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি হালিম। এই মুহূর্তে আমি আছি লাইভে, আর আজকের ইটকে যে আলোচনা নিয়ে আপনাদের সামনে আমি এসেছি সেটা হলো ভাড়াটিয়া আইন। আর এই আলোচনায় আমার সঙ্গে রয়েছেন ইফতেখার আলী সাহেব। তিনি লেকচারার ইনচার্জ নদিয়ার চাকদার যে আর এসি টি ল কলেজ রয়েছে, সেই ল কলেজের তিনি লেকচারার ইনচার্জ। ইফতেখার আলী সাহেব, আপনাকে স্ট্রিং নিউজে স্বাগত জানাচ্ছি। আপনাকেও স্বাগত জানাচ্ছি আমি। এবং আজকে যে আলোচনায় আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, যে ভাড়াটিয়া আইন। আসলে আমরা দেখি যে বিশেষ করে শহর অঞ্চলে সবচাইতে বেশি সমস্যায় পড়ে এই যে ভাড়াটিয়া, ঘর ভাড়া দিয়ে সমস্যায় পড়া। অনেক সময় ভাড়াটিয়া সমস্যায় পড়েন, অনেক সময় বাড়িওয়ালা সমস্যায় পড়েন। ফলে আইনে কি বলা আছে আজকে আমরা সেইটা জানার চেষ্টা করব। প্রথম যে প্রশ্ন আপনাকে আমি করতে চাইবো সেটা হচ্ছে যে ভাড়াটিয়ার অনেক সমস্যা রয়েছে, বাড়িওয়ালাদের অনেক সমস্যা রয়েছে। আমি মূল সমস্যাগুলি নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে একটু জানতে চাইবো এই ভাড়াটিয়া আইন নিয়ে। আসলে এই ভাড়াটিয়া আইন কত সালে এসেছিল, এই ভাড়াটিয়া আইন, এবং বাড়িওয়ালার কি কি করণীয়, ভাড়াটিয়ার কি কি করণীয়, বিভিন্ন প্রশ্ন আমার কাছে রয়েছে। ফলে প্রথম প্রশ্নটা, পশ্চিমবঙ্গে কখন ভাড়াটিয়া আইন এসেছে? আচ্ছা, যেটা আমি বলতে চাইছি, আপনাদের সবাইকে স্বাগত। এই একটা নামই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল প্রেমিসেস টেনেন্সি অ্যাক্ট 1997। ঠিক আছে, এই একটা আমাদের আসছে 28শে ডিসেম্বর 1998 এসছে। সেটা অবশ্যই তো বুঝতেই পারছেন, পশ্চিমবঙ্গ প্রেমিসেস টেনেন্সি অ্যাক্ট থেকে এসছে। এটা আমাদের বিধানসভা থেকে পাস হয়ে 28শে ডিসেম্বর 28শে ডিসেম্বর 1998 এসেছে। এটার মধ্যে যেটা বিষয়টা যেটা হচ্ছে, সেটা বিষয় যে একটা কোথায় কোথায় অ্যাপ্লিকেবল হবে, বুঝলেন তো? এই যে একটা তৈরি করা হলো ওয়েস্ট বেঙ্গল প্রেমিসেস টেনেন্সি অ্যাক্ট তৈরি করা হলো, এটা কোথায় কোথায় আপনার কি লিমিটস আছে এটা আমার বলা আছে। ক্যালকাটা মিউনিসিপাল কর্পোরেশনে আছে, হাওড়া হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনের মধ্যে আছে, এবং যে যত আমাদের পশ্চিমবঙ্গতে যত মিউনিসিপাল অ্যাক্ট আছে, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল অ্যাক্ট 1993 আছে, সে ব্যাপারে সব বলা আছে। এটা এই আমাদের সব লিমিট বাঁধা আছে। এই একটা কোথায় কোথায় অ্যাপ্লিকেবল হবে, এই একটা অ্যাপ্লিকেবল হবে ক্যালকাটা মিউনিসিপাল কর্পোরেশন এরিয়াতে হবে, আর কোথায় হবে হাওড়া আপনার মিউনিসিপাল কর্পোরেশন হবে, আর কোথায় হবে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল অ্যাক্ট, পশ্চিমবঙ্গ যত যে আমাদের রাজ্য যেটা আমাদের স্টেট আছে সেই হবে। এই হচ্ছে আসল বিষয় এখানে, জানেন তো? এই হচ্ছে ব্যাপার। হচ্ছে সবথেকে প্রধান যেটা আমাদের যে আছে, যে আমার একটা বাড়িওয়ালা, যে সবাই জানতে একটা থেকেই বুঝতে পারছি ওয়েস্ট বেঙ্গল প্রেমিসেস টেনেন্সি অ্যাক্ট, বুঝতেই পারছেন যে এখানে মালিক যে বাড়িওয়ালা যে আছে তার কিছু কিছু অব্লিগেশন রয়ে গেছে, বুঝলেন? ল্যান্ডলর্ডের কি কি অব্লিগেশন আছে, যে প্রধান যেটা বলছে সেকশন 4-এ, যেটা আমাদের সেকশন 4-এ যেটা ক্লজ 1-এ যেটা বলছে যে অবশ্যই যখন ভাড়াটিয়া যখন ভাড়া দেবে, তাহলে প্রধান কাজ হচ্ছে আমাদের যে বাড়িওয়ালা যে কাজ হচ্ছে সেটা একটা রিটেন রসিদ তাকে দিতে হবে। আর কি দিতে হবে? থাকার মতো যোগ্য দিতে হবে, যেটা 4-এ সেকশন 4-এ যেটা বলা আছে, গুড এন্ড টেন্টেবল কন্ডিশন। থাকার মতো, যেমন একটা ঘর দিলাম যেটা ছাদ থেকে জল পড়ছে, সেটা দেওয়া যাবে না, বাজেতে হবে, সেই বুঝে আপনাদের তাকে দিতে হবে। আর কি কি দিতে হবে সেটা আবার 4 সেকশন করেই সব বলা আছে, অব্লিগেশন অফ ল্যান্ডলর্ডেই বলা আছে। আমাদের কি বলা আছে? এসেনশিয়াল সাপ্লাই দিতে হবে, যেমন ইলেকট্রিসিটি আছে, জল আছে, হ্যাঁ, কোনো মার্কেট হয়ে গেল, মেন রাস্তা, কমন প্যাসেজ আছে, ব্যাপারটা সবই ব্যবস্থা করতে হবে। এটা কাকে করতে হবে? বাড়িওয়ালাকে করতে হবে। আর একটা মজার কথা যেটা আছে, সেই সেকশন 4-এ যেটা বলছে, কোনো আমরা অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আপনারা ল্যান্ডলর্ড একটা অ্যাডভান্স মানি নিচ্ছে, অ্যাডভান্স টাকা নিয়ে, দাদা এই ভাড়া 5,000 টাকা 6 মাসে অ্যাডভান্স দিতে হবে, 3 মাসে অ্যাডভান্স দিতে হবে। কিন্তু আইনে কিন্তু এটা বলা নেই, কোনো প্রিমিয়াম বা ডিমান্ড কোনো ক্লেম কিন্তু বাড়িওয়ালা কিন্তু করতে পারবে না। এটাই বলা আছে, আমাদের অব্লিগেশন অফ দি ল্যান্ডলর্ডে বলা আছে। ইফতেখার সাহেব, আর একটা বিষয় হচ্ছে, অনেক সময় দেখা যায় যে মোটা অঙ্কের একটা টাকা অ্যাডভান্স নিয়ে নেওয়া হয়, সেটা কি আইনে বলা আছে? না, এটা আইনে বলা নেই। সেকশনও বলে দিচ্ছে, সেকশন 4 আর ক্লাস 4-এ এটা বলা আছে, কোনো প্রিমিয়াম, অ্যাডভান্স প্রিমিয়াম বা ক্লেম করে ডিমান্ড করতে পারবেন না। এটা বাড়িওয়ালাদের বলে মাথায় রাখবেন, কখনো ক্লেম করতে পারবে না। আপনার যে ভাড়া ঠিক হবে অবশ্যই এগ্রিমেন্ট করবেন, টেনেন্সি এগ্রিমেন্ট করবেন। আর এগ্রিমেন্টে শর্ত লেখা থাকবে, কত ভাড়া হবে, কত আপনার ভাড়া কত হবে, তারপর কত আপনার কোন মাস থেকে টাকা দেবে, কবে থেকে আপনি সেটা ভালো করে এগ্রিমেন্টটা কিন্তু পড়ে নেবেন, অবশ্যই যেন পড়ে নেবেন। যখন চুক্তি হচ্ছে, সেই এগ্রিমেন্টটাকে আমরা বলি টেনেন্সি এগ্রিমেন্ট। ঠিক আছে? এবার আবার যেটা বলার কথা,
আর এবার যে কথাটা বলার ছিল, এটা তো একটা বাড়িওয়ালার কর্তব্য তো হয়ে গেছে। এবার ঠিক। আমার সেকশন 5 যেটা হ্যাঁ, তো সেকশন 5 যেটা বলছে ওয়েস্ট বেঙ্গল প্রেমিস টেনেসি অ্যাক্ট 1997 যেটা বলছে, ঠিক সময় কিন্তু এটাও উচিত ভারতীয়, কিন্তু ঠিক সময় কিন্তু আপনাকে ভাড়া দিয়ে দেওয়া। সেটা সেকশন 5 এর মধ্যে বলা আছে, সেকশন 5 ক্লজ 1 এ বলা আছে যে ঠিক সময় ভাড়া দিতে হবে। আমরা এগ্রিমেন্টে লিখি, অবশ্যই এগ্রিমেন্টে লিখি। সাপোজ আমি উদাহরণ দিয়ে বলছি, এই মাসটা চলছে আমাদের, মার্চে মাস চলছে, তাহলে এই মার্চ মাসের মাইনেটা অবশ্যই এগ্রিমেন্টে লেখা থাকবে যে পরের মাস এপ্রিল মাসের 10 তারিখের মধ্যে আমি দিতে হবে। সেটা কেন লিখতে হবে? অবশ্যই যার ডিউটি, ভাড়াটিয়াওয়ালা ডিউটি, ঠিক সময় তাকে রেন্টটা দিয়ে দেওয়া। আর কি আছে? আর হচ্ছে পারপাস, কি পারপাসে দেওয়া হচ্ছে, কি কারণে দেওয়া হচ্ছে সেটা জানতে হবে। সেটা হচ্ছে আপনার দুটো আছে, যেটা হচ্ছে আপনাদের থাকার জন্য একটা পারপাস, সেটাকে আমরা বলি রেসিডেন্সিয়াল পারপাস, আর একটা ব্যবসার জন্য যেটা করা হয় সে কমার্শিয়াল পারপাস। যে পারপাসে দিচ্ছে সেই পারপাসে কিন্তু কাজে লাগাতে হবে। আমি ঘর দিলাম রেসিডেন্সে থাকার জন্য, আপনি দোকান করতে পারবেন না, কারণ তার পেয়ারের যে ভাড়া যেতে হবে বেশি, কারণ কমার্শিয়াল একটা ব্যবসা করছেন আর রেসিডেন্সে থাকছেন, এটা কিন্তু রেটটা আপনার পেয়ারেন্টটা কিন্তু একটু কম হবে। সেটা মাথায় রাখতে হবে যে পারপাসে দিয়েছি। আমি কি করা বোঝাচ্ছি আপনাকে? আমরা বোঝাতে চাইছি বুঝতে যে পেরেছি, ভ্যারাইটি মানে অ্যাক্ট। কেউ ধরুন চায়ের দোকান করবে বলে ভাড়া নিল, তারপরে দেখা গেল সেটাকে অন্য একটা কাপড়ের দোকান করে ফেললো, তাহলে সেক্ষেত্রে কি কোনো অসুবিধা আছে আইনে? না, ওটা করতে পারে, কমার্শিয়াল পারপাস করতে পারে, বিজনেসে বিজনেস করে থাকার জন্য। আমি যে উদাহরণ দিয়ে বোঝাতে চাইছি হুম হুম হুম। যে আমি ঘর ভাড়া দিতে, ঘরে থাকার জন্য আমি সেখানে এক দোকান খুলে সেটা খুলতে পারবে। যে পারপাসে যে আচ্ছা। এগ্রিমেন্টে লেখা থাকে, প্রত্যেকটা ফিনান্সি এগ্রিমেন্টে লেখা থাকবে আপনি কি পারপাস থাকবেন, না দোকান করবেন, না কমার্শিয়াল পারপাস ইউজ করবেন, সেটা অবশ্যই যেন এগ্রিমেন্টে লিখতে হবে। ভাইটাকে মাথায় রাখতে হবে কিন্তু, কারণ এটা মাথায় রাখতে হবে না, ওটা আপনি যদি করেন তাহলে সেকশন 17 যে আমার টেনেসি অ্যাক্ট আছে, তাহলে আপনার পেয়ারেন্ট যে ছাত্র ধারাতে যেটা বলা আছে, সেই পেয়ারেন্টটা কিন্তু বৃদ্ধি হতে যাবে। আর কি আচ্ছা। আছে? অবশ্যই এখন তো পজিশন কার কাছে আছে? আপনারই মালিক, কিন্তু ঘরের মালিক কিন্তু আপনি আছেন, কিন্তু পজিশন কিন্তু কার কাছে আছে? সেটা যে ভাইটার কাছে। অবশ্যই আপনি যেতে পারেন, আপনি এন্টার করতে পারবেন ওদের ওদের বাড়িতে, নিজের আপনারই বাড়ি, আপনি যেতে পারবেন, প্রেমিসিস করতে যেতে পারবেন। এবং কি করতে হবে? অবশ্যই যাবেন, তাকে ইন্সপেক্ট করতে পারেন। হয়তো রাত্রে খবর পেলাম নিচে, হয়তো আপনি নিচে থাকেন, হয়তো উপরে ভাড়াটিয়া থাকে। তো কি হয়েছে, রাত্রে একটা আওয়াজ শোনা গেছে, প্রেস ছুটছে বা কিছু হচ্ছে, বা আপনি অল্টারেশন বা অ্যাডিশন যদি কিছু করছে, তখন কি করবেন? আপনি কি অবশ্যই যেতে পারেন, তখন জানিয়ে যেতে হবে। মানে রাত্রি 12টার সময় গিয়ে গাই বাবা তুমি এই কাজটা কেন করছো? আইনে কিন্তু বলা আছে যখন নিচে ল্যান্ডলর্ড কিন্তু আসতে পারবে না, এন্টার করবে, অবশ্যই এন্টার করবে, কিন্তু অবশ্যই ভাড়াটিয়াকে জানিয়ে সেটা করতে হবে। কিন্তু আচ্ছা। অবশ্যই নোটিশ দিতে হবে, তাকে জানাতে হবে যে বাবু এই যে ব্যাপারটা আছে। আর কি আছে? হুম। আমি একটু উদাহরণ দিয়ে বলতে চাই যে আমরা তো এগ্রিমেন্ট করি, আমি এগ্রিমেন্ট একটা করি যে আমার এই ঘর থাকবে, আমার এই রুম থাকবে, আমার বেডরুম থাকবে, আমার ড্রয়িং রুম থাকবে, কিন্তু অল্টারেশন কিছু করতে হবে। আপনার কিচেন আছে, সেই কিচেনকে একটু আরো মডিউলার কিচেন করতে চাইছেন, অবশ্যই আপনি পারবেন, হয়তো এরা পারবেন, কিন্তু অবশ্যই অনুমতি নিতে হবে। আপনি তার কনসেন্ট ছাড়া কিন্তু আপনি কিন্তু এডিশন বা অল্টারেশন কিছু করতে পারবেন না। এটা মাথায় রাখবেন। এটা একটু বেগিনি আমাদের দেখায়, ম্যাক্সিমাম দেখা যাচ্ছে মালিকের মালিকওয়ালাকে এড়িয়ে গিয়ে সব নিজের মতো যা ইচ্ছে ঘরটাকে ঠিক মানে ঠিক 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 ঠিক। সেটা ব্যাপারটা বলা আছে। আর কি বলা আছে? ভারতে কি কর্তব্য আরো আজকে অ্যাপ্লিকেশন আছে, যেটা বলছে, সেটা বলছে সাবলেট করা যাবে না। সাপোজ আমি কাউকে 4টে ঘর দিলাম, সাপোজ আমি আমার কোনো ল্যান্ড হয়তো বাড়িওয়ালা যেটা হয়তো দেখা গেলো 4টে ঘর দিল, অবশ্যই 2টো ঘরে হয়তো দিল, আর 2টো ঘর বন্ধুকে দিতে চেষ্টা করছে, অবশ্যই সে দিতে পারে। 4টে ঘরের মধ্যে 2টো ঘর নিজে রাখতে পারে, হয়তো বন্ধুকে 2টো দিতে গেলে সেখানে বলছে কিন্তু তার অনুমতি লাগবে, কিন্তু ল্যান্ডলর্ডের অনুমতি লাগতে হবে। ট্রান্সফার করতে পারবে না, আমি এটা তো আমরা পজিশন দিচ্ছি, মালিকানা দিচ্ছি না। আমরা কিন্তু ভাড়াটিয়াকে আনকোনা দিচ্ছি না, আমরা পজিশন দিচ্ছি তুমি থাকো, এই তার পরিণামে কি দিচ্ছি, আমাকে সে ভাড়া দিচ্ছে, যেটাকে আমরা বলছি রেন্ট বলছি। আর কি বলছি, কখনো সে সে আমি দিলাম তাকে, ভাড়াটিয়াকে ভাড়া দিলাম, সে আবার দোকানের মধ্যে যাই কাউকে সেল করে দিচ্ছে, কাউকে গিফট করে দিচ্ছে, মানে কিছু মানে ই করে, সেটা পারবে না। আর একটা মজার কথা একটা বলার আছে কিন্তু এখানে, হুম। অনেক ক্ষেত্রে দেখা গেছে আমাদের ভাড়াটিয়াতে খুব একটা হয়েছে, দেখা গেছে সাপোজ একটা ভাড়া আমার 5,000 টাকা যদি ভাড়া থাকে, হ্যাঁ, তাহলে একটা মেইনটেনেন্স কস্ট মালিকদার নাই যে ওই মাঝে হয়তো ফ্রিজ খারাপ হবে, ফ্রিজে হয়তো দেয়াল খসে পড়বে, তখন একটা মেইনটেনেন্স কস্ট নেয়। কিন্তু আমি এটা ভাড়াটিয়াকে আবার সচেতন করতে চাইছি, আমি এখানে অ্যাওয়ারনেস করতে চাইছি। অনেক ক্ষেত্রে এটা বেশি হয়, আর এটা কি করা হয়, মেইনটেনেন্স কস্টটা বেশি নেওয়া হয়, কিন্তু আইনে কিন্তু বলা আছে 10% এর বেশি কিন্তু মেইনটেনেন্স কস্ট দিতে পারবে না। আমি একটা উদাহরণ দিয়ে বোঝালেই এত জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ আপনার ঘরের ভাড়া আছে 5,000 টাকা ভাড়া, তাহলে আপনার মেইনটেনেন্স কস্ট কিন্তু 10% মানে 500 বেশি হবে না। কিন্তু এটা মালিকরা অনেক চেষ্টা করে, এইটা কিন্তু 5 থেকে ওটাকে আরো 20-25 করতে পারছে না। আইনে কিন্তু বলা আছে যে মেইনটেনেন্স কস্ট যেটা হবে সেটা অবশ্যই 10% যেন বেশি না হয়। আর কি করবে? যে আমাদের 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 এই যে রসিদগুলো, যে আমাদের এই ট্যাক্স খাজনা যে ব্যাপারটা আছে, ট্যাক্স খাজনার ব্যাপারটা কিন্তু অনেক জায়গায় আমি কলকাতা কর্পোরেশনে দেখেছি 2 রকমের আপনার থাকে, কি বলে ওটাকে?
আপনার দু রকমের আপনার ট্যাক্স দেওয়া যেতে পারে, একটা অকুপায়ার ট্যাক্স দিতে পারে, একটা মালিকানা দিতে পারে। আপনি সেই ট্যাক্স নিজের ভাগে ট্যাক্সটা বছর 500 টাকা তো ট্যাক্স হলো, তাহলে 500 টাকা হলে তো মালিকের হবে 250 টাকার, আপনার হলো অকুপায়ার ট্যাক্স হলো আপনার হয়তো 250 টাকা। সেটা আপনি নিজের আপনি নিজে আচ্ছা ইফতেখার সাহেব, আমার একটু জানতে ইচ্ছে করছে যে অনেক সময় দেখি অনেক সমস্যায় পড়ে, আমরা সাংবাদিকতার সূত্রে সেগুলো আমাদের কাছে অনেক সময় অভিযোগ আসে। সেটা হচ্ছে যে হঠাৎ করে বাড়িওয়ালা ভাড়া বাড়িয়ে দিয়েছে। দেখা যাচ্ছে যে তার যেভাবে, হ্যাঁ, হঠাৎ করে বাড়িওয়ালা ভাড়া বাড়িয়ে দিয়েছে, মানে বাড়ি যে ভাড়া, সেই বাড়ি ভাড়া কত বছর অন্তর অন্তর মানে বৃদ্ধি করা যায়, বৃদ্ধি করতে পারে? খুব সুন্দর প্রশ্ন আপনি করলেন, খুব সুন্দর প্রশ্ন করলেন। যেটা আইনে যেটা বলা আছে সেকশন 18 ওয়েস্ট বেঙ্গল প্রেমিসেস টেনেন্সি অ্যাক্টে বলা আছে প্রত্যেক 3 বছর, আর ভালো করে শুন ভাড়াটা যেন আমি যে আজকে যে ডিবেটটা হচ্ছে এটা কিন্তু ভাড়াটা কি করে আপনাকে মানে কি করে থাকতে হবে, শান্তিভাবে থাকতে হবে, সেগুলো প্রসেস গুলো কিন্তু আমি বলে দিচ্ছি আপনাকে, এটা মাথা রাখতে হবে। আমাদের সেকশন 18 আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রেমিসেস টেনেন্সি অ্যাক্ট 1997 এ বলা আছে যেটা আপনার যে ভাড়া যেতে হবে তার 3 গুণ, যেটা বলছে তা 3 বছর অন্তর অন্তর করে 5% বাড়বে। সাপোজ আপনার 1000 টাকা যদি ভাড়া থাকে, 3 বছর অন্তর অন্তর আপনার 5% কিন্তু বাড়বে, এটা মাথা রাখতে হবে। সেকশন অনেক বাড়াতে পারে, কিন্তু আইনে কিন্তু বলা আছে যে 5% আপনার 3 বছরের মধ্যে 5% বেশি আপনার রেন্ট বাড়াতে পারবে না। আচ্ছা আচ্ছা, খুব আমি এই জায়গায় আপনাকে একটু থামাতে চাইছি। এমন অনেক আমরা দেখেছি যে সেই 70-80 বছর ধরে একই বাড়িতে বাস করছে, বাস করতে করতে সেই সময় 2 টাকা ভাড়া দিত, ওই ওই 5% এইরকম বাড়তে 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 দেখা যাচ্ছে এখন বিশাল, এখনকার সময়ে যে ভাড়া, অনেক ভাড়া, কিন্তু 70-80 টাকা এরকম ভাড়া হয়ে যাচ্ছে। মানে আইনটা কি ওই জায়গায়, নাকি বর্তমান সময়কে বর্তমান সময়ের যে ভাড়ার যে দর সেই অনুপাতে বাড়বে, নাকি ঠিক আইনে ঠিক যতটা বলা আছে ঠিক সেই রকম ভাবেই ওটাকে বাড়তে শুরু করবে? আমরা এমন অনেক বাড়ি দেখেছি যে অনেক বাড়িওয়ালাকে, ভাড়াটিয়াকে জানি যে তাদের ভাড়াটা এখন 70, 80, 100, 150 টাকা এরকমও আছে, হয়তো সেই এমন একটা সময়ে তারা শুরু করেছিল ভাড়াটা। ঠিকই বলেছেন। আমাদের আমাদের কিছু কিছু প্রপার্টি আমাদের একটা সাথে যুক্ত আছি, মধ্যে প্রপার্টি 20 টাকা ভাড়া আছে, 20 টাকা ভাড়া। আচ্ছা, এমন একটা 20 টাকা ভাড়া করে আছে, এটা খুবই অসুবিধা আছে। কিন্তু একটা জায়গা আছে, কিন্তু আপনি সেটাকে ভাড়াটাকে বৃদ্ধি করতে পারেন, ল্যান্ডলর্ড কিন্তু ভাড়া বৃদ্ধি করতে পারেন। সেটা কোথায় বলা আছে? সেটা আমাদের ছাত্রদের বলা আছে, পেরেন্টের কথা বলা আছে, ছাত্ররা আছে কি করে পেরেন্টে কি হবে। তাহলে আমি একটা উদাহরণ দিয়ে বললাম যে একটা আপনি ল্যান্ডলর্ড আছে, সে মালিকওয়ালা বলছে ভাড়া বাড়াও ভাড়া বাড়াও ভাড়া বাড়াও। তাহলে ঠিক আছে, তাহলে কাজ করি, দুজনে মিলে চলো। তার যাওয়ার কথা আইনে বলা আছে, কন্ট্রোলার বলা আছে, কিন্তু এটা মাথা রাখতে হবে। কন্ট্রোলার হচ্ছে আমাদের এখানে এসডিও সাহেব হচ্ছেন, তিনি হচ্ছেন কন্ট্রোলার। সেই তখন ওখানে গিয়ে কন্ট্রোলার কাছে অ্যাপ্লিকেশন করতে হবে দুজনকেই। চল বাবা দরকার নেই, আমরা তো অনেকদিন হয়ে গেছে, চল বাবা দুজনে মিলে যাই। তাহলে 17 ধারাতে এক ধারাতে এটা বলা আছে যে অ্যাপ্লিকেশন করতে পারে, দুজনই করতে পারবে, আইদার ল্যান্ডলর্ড বা টেনেন্ট সেখানে করতে পারে। সেখানে কন্ট্রোলার যে হিসেবে ভাববে, সে প্যারেন্ট যেটা বলবে সে প্যারেন্টটা ঠিক করা হবে। সেখানে ভাগ করে বলা আছে, যদি বললাম কমার্শিয়াল পারপাস, অবশ্যই সেটা বেশি হবে, তার 5 গুণ হবে, যে ভাড়া যে থাকবে সে তার 5 গুণ বেশি হবে, সেটা আইনে বলা আছে কমার্শিয়াল পারপাসে। এসএল পারপাসেও বলা আছে। আবার যদি বলতে চাই 7 ধারা বোঝাতে হবে আমাকে, আবার যেটা আমার 7 ধারা যেটা বলছে যে আপনাদের একসাথ যে 1976 এ যে ভাড়া ছিল, সাপোজ করে রেসিডেন্ট পারপাস, দুটো জিনিস থাকবে না, প্রথমে আপনাকে বলে দিই পারপাস, একটা হচ্ছে রেসিডেন্ট পারপাস আর একটা হচ্ছে কমার্শিয়াল পারপাস। ঠিক আছে, রেসিডেন্ট যে বসবাস যেটা করছে সেটা রেসিডেন্ট পারপাস, সেখানে কোনো অনুপাত করা আছে। সেই সময় যে 1976 যে ভাড়া ছিল সে তার 3 গুণ হবে। সাপোজ 100 টাকা যদি ভাড়া থাকে, তাহলে আপনার 400 টাকা হবে ভাড়া হবে। আর কমার্শিয়াল পারপাসে কি বলা আছে, 704 মনে বলা আছে ওটা, সেটা বলা আছে যদি আপনার ভাড়া সাপোজ আমি ধরুন 200 টাকা আছে, সেই সময় যে 1976 ভাড়া আছে সাপোজ 200 টাকা ছিল, তাহলে আপনার ভাড়া কত হবে? 1000 টাকা প্লাস 200 বেড়ে আপনার 1200 টাকা হবে। এটা 7 ধারাতে আপনার বলা আছে, কিন্তু এটা মাথা রাখতে হবে। সেটা কিন্তু আমাদের হাত নয়, সেটা সব করবে কিন্তু কন্ট্রোলার সাইড করবে। কিন্তু ভাড়ার ব্যাপারে কিন্তু আমাদের কোনো কিছু করতে গেলে অ্যাপ্লিকেশন করতে কন্ট্রোলার করতে হবে। কন্ট্রোলার আমাদেরকে ডেকে, দুটো জনকে ডেকে সেই আইনে সেই বলা আছে সেই রেশিওটাকে অনুপাত হিসেবে সে আমাদের কন্ট্রোলার সাহেব সেই ভাড়াটা। আচ্ছা ইফতেখার সাহেব, কি কি কারণে বাড়িওয়ালা ভাড়াটিয়াকে উচ্ছেদ করতে পারে? কারণগুলি কি কি হতে পারে? অনেক রকমের উচ্ছেদ আছে, যেটা সেকশন 6 আমরা যেটা আমরা পড়েছি। হ্যাঁ, আমাদের যে ব্যাপারটা যে আছে সেকশন 6 অফ দি ওয়েস্ট বেঙ্গল প্রেমিসেস টেনেন্সি অ্যাক্টে বলা আছে ফায়দা আছে কি কি কারণে মালিক কিন্তু মালিক যে বাড়িওয়ালা যে আছে সে তো আপনার ভাড়াটিয়াকে উচ্ছেদ করতে পারে। প্রথম পয়েন্ট আপনাকে একটু আগেই বুঝিয়ে দিচ্ছি, সাবলেট যে কথাটা বললাম, সাবলেট তো বোঝালাম আপনাকে, 4টে ঘর আছে আমার,
আমি দুটো ঘর নিজে রাখলাম আর দুটো বন্ধুকে দিলাম, কিন্তু অনুমতি নিল না ল্যান্ডলর্ডকে, তখন কি করবে? ল্যান্ডলর্ড তখন উচ্ছেদ মামলা তখন করতে পারবে সেকশন 6 অফ দি ওয়েস্ট বেঙ্গল পেনাল্টি অ্যাক্টে। আর কি বলা আছে? আরো অনেক কিছু বলা আছে। যদি কন্টিনিউ 3 মাস যদি ভাড়া না দেয়, ভারতীয়ওয়ালা ভালো করে শুনুন, যারা যারা আমাদের হয়তো আমার কথাগুলো শুনছেন, এটা মাথায় রাখবেন। যদি শান্তিতে থাকতে চান, ভাড়া কিন্তু কন্টিনিউ আপনি দিয়ে যান, কিন্তু আইনে বলে মানে কন্টিনিউ 3 মাস যদি ভাড়া যদি না দেয় ল্যান্ডলর্ডকে, কিন্তু একটা গ্রাউন্ড অফ ইভিকশন হয়ে যাচ্ছে, সেকশন 6 এ বলা আছে। আর কি বলা আছে? হয়তো একটা আমি কাউকে বাড়ি দিলাম, কখন যখন বাড়ি দিচ্ছি তখন হয়তো চালার বাড়ি ছিল, এবারে চালার বাড়ি থেকে আমি ফ্ল্যাট করতে চাইছি, অবশ্যই তখন আমি করতে পারি, বাবু তো ছাড়ো, আমি বিল্ডিং পারপাসে সেটা ইউজ করতে পারি। আর কি বলা আছে? আমি আপনাকে এখানে একটু থামাবো। আপনি যে বলছেন যে 3 মাস যদি পর পর ভাড়া না দেয় সেক্ষেত্রে উচ্ছেদ করতে পারে, তাহলে যদি বাড়িওয়ালা মনে করে যে এই ভাড়াটিয়াকে আমার পছন্দ নয়, অতএব আমি একে বাড়ি থেকে তাড়াবো, সেক্ষেত্রে তারা ধরুন ভাড়া নিল না 3 মাস, আর আইনে তো তার রসিদ দেখতে চাইবে যে ভাড়া দিয়েছে কিনা। যদি 3 মাস না নেয়, এমনিতেই তো উচ্ছেদ হয়ে যাবে, সেক্ষেত্রে তাহলে তখন ভাড়াটা কোথায় দেবে? ভাড়াটা খুব সুন্দর কথা বলে, আমি ওটা শেষ করতে পারলাম না, আর তাড়াতাড়ি বলে শেষ করি। কি গ্রাউন্ডেরটা বলে একটা সাবজেক্ট বোঝালাম, তারপর 3 মাস কন্টিনিউ ভাড়া না দিতে পারে, নিজে পারপথে লাগতে পারে, সে আবার উচ্ছেদ করতে পারে। হ্যাঁ, তারপরে যদি আমি এটা বাড়ি দিয়ে সেখানে যদি বোম বানাই, ইলিগাল পারপাস যদি ইউজ করি, আমি গ্রাউন্ড গুলো তৈরি করছি, ল্যান্ডলর্ডে বলছি এটা মাথা রাখতে হবে, এবার টেনেন্টও মাথা রাখতে হবে, এই জিনিস যেন না করে না তারা। এটা কেন? এটা করলেই একটা সুযোগ পেয়ে যাবে, কে পেয়ে যাবে? আপনার সেই ল্যান্ডলর্ড অফিসের পোস্টটা আমি অবশ্যই বোঝাবো, যেটা ভাড়া যদি না দেয় ডিপোজ কোথায় যাবে, আমি একটু বলি না, ওটা আমরা পরে আসছি। তবু ওই কি গ্রাউন্ডে এইটা একটু ভালো করে শুনে নিতে চাই। ধরুন কেউ একটা মনে হলো যে আমার এই ঘরটাকে আমি নিজের মতো করে সাজাবো, একটা ফল সিলিং করব, এইভাবে লাইট লাগাবো, এইভাবে এই জিনিসগুলো আরো আধুনিকত্ব আনবো, সেক্ষেত্রে কি করতে পারে ভাড়াটিয়া? অবশ্যই পারবে, কিন্তু যা কিছু করবে লিখিত রিটেন কনসেন্ট নিতে হবে, কিন্তু কনসেন্ট নিয়ে অবশ্যই করবেন, এটা মাথায় রাখতে হবে, কিন্তু আপনাকে রিটেন কনসেন্ট নিতে হবে। কিন্তু আমি আপনাকে ভাড়া দিলে দিন রাত, একটা নতুন ম্যারেড ওয়াইফ এলো, নতুন একটা ম্যারেড ওয়াইফকে ভাড়া দিলাম, সে দিন রাত অসাধ্য করতে পারা প্রতিবছর, এটাও কিন্তু একটা গ্রাউন্ড অফ ডিভোর্স আছে, গ্রাউন্ড অফ ই আছে, আপনার এভিকশন আছে। আর কি আছে? যদি একটা আম করতে চাচ্ছেন, হয়তো উনি যুদ্ধ, এখন তো উনি কাজের জন্য হয়তো ডিউটিতে আছেন, হয়তো আপনাকে ফাঁকা ঘরটা আছে ভাড়া দিয়ে যায়, কোনো কারণে সে রিটায়ার হয়ে চলে আসেন, এটা কিন্তু একটা গ্রাউন্ড অফ আছে, এভিকশন করতে পারে। আর একটা লাস্ট পয়েন্ট আমি বলে দিই, যদি ভাড়াটিয়া মাথা রাখতে হবে, কিন্তু কোনো যদি ভাড়াটিয়া যদি 10 মাস লক এন্ড কি চাবিতে যদি ঘরটা রাখে, তাহলে সেখানে গ্রাউন্ড অফ। এবার আপনি যে প্রশ্নটা করলেন, যে আপনাকে বলছে যে ভাড়া যদি একটা ডিসপুট অ্যারাইজ করছে, যে আপনার এর সাথে ল্যান্ডলর্ডের সাথে বা টেনেন্ট একটা ডিসপুট একটা অ্যারাইজ করছে আমাদের মধ্যে, ঠিক আছে, তখন কি করতে হবে? আইনে কি বলা আছে একটু আগে একটু এক্সাম্পল আপনাকে বোঝালাম, মার্চ মাসে মাইনে আমি কোথায় কবে দিয়ে দেবো? আমি এপ্রিল 10-এ দিয়ে দেবো। আমি এপ্রিল 10-এ নিয়ে গেলাম, যে ভাড়াটা নিয়ে গেলাম, সে ভাড়াটা কিন্তু ভাড়াটিয়া নিচ্ছে না। কোথায় বলা আছে? এটা একটু ঘেরাচ্ছে, আমাদের একটা বলা আছে, ভাড়া নিয়ে গেলাম, যেদিন থেকে রিফিউজ করলো, কে রিফিউজ করলো? ঘরের মালিক যেদিন রিফিউজ করলো, তার 15 দিনের মধ্যে আমাকে কি করতে হবে? এটা মানি অর্ডার করতে হবে আমাকে। সেই মানি অর্ডার করেছে, মানি অর্ডার কোথায় হবে? সেই মানি অর্ডার পোস্ট অফিসে যাবেন, পোস্ট অফিসে মানি অর্ডার করে, যখন আপনি মানি অর্ডার করে আবার কার কাছে আসবে, সেটা এই মানি অর্ডার আবার কার কাছে আসবে? মালিকওয়ালার কাছে আসবে। ওকে, মালিকওয়ালা সেক্ষেত্রে যদি রিফিউজ করে, যদি বাড়িওয়ালা যদি রিফিউজ করে, সেখানে মানি অর্ডারে কিন্তু একটা অ্যাকনলেজমেন্ট ফর্ম থাকে, অ্যাকনলেজমেন্ট থাকে। হ্যাঁ, ঠিকই বলেছেন। এটা করার পর সেটা আনডেলিভার্ড হয়ে আসবে, তুমি তো নেবেন না। আমার সাথে কথা ছিল 5,000 ভাড়া ছিল, যাতে এক্সাম্পল দিয়ে বলে জিনিসটা সুবিধা হবে। আপনার সাথে কথা ছিল 5,000 ভাড়া, কিন্তু মালিকওয়ালা চাইছে বাবা 10,000 টাকা ভাড়া দে, তখন তো আপনি কত টাকা? 10,000 টাকা নিয়ে যাবেন না, আপনি 5,000 টাকা নিয়ে যাবেন। যেদিন থেকে রিফিউজ করবে, যেদিন থেকে ল্যান্ডলর্ড আপনার রিফিউজ করবে, তার 15 দিনের মধ্যে আপনি কি করবেন? সেটা মানি অর্ডার করবেন। সেই মানি অর্ডার কত? উনি তো দেবেন না, কারণ উনি তো 10,000 টাকা চাইছে। এই দিন থেকে আনডেলিভার, যেদিন থেকে, আচ্ছা, যখন গেল মানি অর্ডার নিয়ে, পোস্টম্যান যখন গেল, কিন্তু নিলেন না, সেই চিন্তা 10,000 টাকার মানি অর্ডার কিন্তু আবার সে ভাড়াটিয়ার কাছে চলে এলো। কারণ ভাড়াটিয়ার আইনে বলা আছে 15 দিনের মধ্যে সে কোথায় যাবে? কন্ট্রোল, সেই একটু প্রথম থেকে বলা কন্ট্রোলার, কিন্তু সেই কন্ট্রোলার কাছে অ্যাপ্লিকেশন করতে হবে। তার কাছে অ্যাপ্লিকেশন করতে হবে, তাকে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে তার কাছে, কন্ট্রোল কাছে অ্যাপ্লিকেশন করবেন। তারপরে তো ওখানে বলে আপনি কি কারণ এখানে কেন এসেছেন, সেই কারণটা দিতে হবে। তার নেম অফ দ্য অ্যাড্রেস অফ ল্যান্ডলর্ড অ্যাড্রেসটা কি আছে সেটা দিতে হবে, কারণ দিতে হবে, কেন লাস্ট মাসের রসিদ কবে দিয়েছে বললাম,
লাস্ট নোটিশ কবে কবে দিয়েছে আমাকে? আমার কিন্তু দিয়েছে লাস্ট নোটিশ মার্চে। মার্চে তো আমি ভাড়া দেবো দিয়ে দিয়ে এপ্রিলে গেছিলাম। লাস্ট নোটিশ ফেব্রুয়ারি মাসটা, সেই রসিদটা কিন্তু কন্ট্রোলের কাছে জমা দিতে হবে। সেই কন্ট্রোলার স্যার কি করবেন, সেই অ্যাপ্লিকেশন এবং যেহেতু আপনার কারণটা শিখেছে কি করবেন, উনি আবার এটাকে সিল করে আবার সেই সেই অ্যাপ্লিকেশনটা কার কাছে পাঠাবেন? এটা মালিক। আমি কাগজগুলোকে যদি বলি তো আস্তে করে বোঝাই, তাহলে যেদিন থেকে সে রিফিউজ করে দেওয়ার মানি অর্ডার করে চলে এলো, তার 15 দিনের মধ্যে কোথায় যাবে? এই কন্ট্রোলারের কাছে যাবে। আচ্ছা, কন্ট্রোলার কি করবে? সেই অ্যাপ্লিকেশন কন্ট্রোলার বলতে এখানে এসডিও মানে লোকাল এসডিও। এসডিও সাইডে ওখানে বোঝাচ্ছে, এখানে উনি দেখেন সবটা গাড়ি, এটা স্টেট গভর্নমেন্ট সব নির্ধারণ করে, সব স্টেট গভর্নমেন্টের আছে, সেটাই বোঝাচ্ছে। যখন চলে গেলেন সেই সিল করে আবার কার কাছে চলে এলো? ল্যান্ডলর্ড কাছে চলে এলো। তারপর ল্যান্ডলর্ড তাকে আচ্ছা, আমাদের আইনে কিন্তু বলা আছে, অডিয়ালটা পাঠান বলে একটা কথা আছে, ওটা বলছে হার দা বোথ সাইড, দুদিকের কথা শুনতে হবে, এক কথা শুনলে হবে না। আপনি অ্যাপ্লিকেশন করলেন টেনেডে, আর কন্ট্রোল অর্ডার দেবে না। কন্ট্রোল সাহেব একটি উচিত আছে, সেটাকে উনি যে অ্যাপ্লিকেশনটা কার কাছে পাঠাবেন? মালিকওয়ালার কাছে পাঠাবেন। মালিকওয়ালাকে এসে বলবে, বাবা এই ব্যাপারে তুমি কি বলছো? এবার কি বলছে সেটা ওটা শুনবেন উনি। শোনার পরে যদি না করে, তারপর যে বললাম যে আপনার আগে যেটা বোঝালাম, তাহলে মার্চ মাসে ভাড়াটা কোথায় দেবে? কন্ট্রোলার সাহেবের কাছে দেবে। কারণ এই তো আর তো দিচ্ছেন না। এবার আপনাকে আর অ্যাপ্লিকেশন করতে হবে না। প্রত্যেক মাস আবার এপ্রিল, মে, জুন, জুলাই আপনাকে আর ল্যান্ডলর্ডকে, এটাই তো বলছি, আইনটা আমি আজকে বোঝাতে চেষ্টা করছি। আইনটার নামটা দেখেছেন? আইনটার নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল প্রেমিসেস টেনেন্সি অ্যাক্ট। এটা তো দুর্ভাগ্যজনক। আচ্ছা, এখানে তাহলে থেকে একটা বোঝাচ্ছে প্রত্যেকটা মানে প্রত্যেকটা স্টেটের কি আলাদা আলাদা তাদের নিজস্ব এই আইন রয়েছে? আমাদের সবার প্রতি, সব বিহারে আলাদা, ওদের ওয়েস্ট বেঙ্গল, ওদের বিহার টেনেন্সি অ্যাক্ট আছে, ওদের আছে। আমাদের আমাদের যেমন পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট আছে। এটা আমি বলতে বলে কেটে গেল যেটা, যখন উনি যখন দিয়ে দিলেন না, আপনি যখন দিয়ে দিলেন, তারপরে কন্টিনিউ 3 বছর যদি না নেন, টাকাটা কার কাছে পেয়েছে, এটাও জানা দরকার আছে। কিন্তু আমি এটাও একটু চেক করে দিই, এটা আউটসাইড অফ কোর্ট দিয়ে এটা বুঝিয়ে দিই। এটাকে যে আমার এই যে টাকাটা যে দেবেন, এটা কিন্তু একটা ফর্ম 7 বলে মনে হয়, 4টে কপি করে ফর্ম কপি, 4 অ্যাপ্লিকেশন তো অবশ্যই করছেন। এই প্রত্যেকবার যখন যে বললাম মার্চ মাসে মাইনে কিন্তু কন্ট্রোলের কাছে, মার্চ এপ্রিল মে জুন সব মাইনে কিন্তু কন্ট্রোলার জমা পড়বে। যে ফর্মটা বললাম, টিআর ফর্ম নাম্বার 7 এ আছে, 4টে কপি করে সেটা জমা দেবেন কন্ট্রোলার সাহেবকে। আর ল্যান্ডলর্ড কাছে যাব না। আর আইনে বলা আছে 3 বছর যদি টাকা যদি না তোলে ল্যান্ডলর্ড, সেই টাকাটা ল্যাব ডিপোজিট হয়ে যাবে, সরকারের ট্রেজারিতে চলে যাবে। এটা আইনে বলা আছে। এটা 21 ধারাতে কিন্তু এটা বলা আছে, যদি ভাড়াটিয়া যদি ল্যান্ডলর্ড যদি ভাড়া না নেন, 3 বছর কার কাছে থাকবে, সেইটা হয়তো দেখা গেল আমার হুগলি ডিস্ট্রিক্ট সাপোজ, হুগলি ডিস্ট্রিক্ট ট্রেজারি থাকবে, সেটা আবার চলে যাবে, আমার ট্রেজারি চলে যাবে, কলকাতা ট্রেজারিতে চলে যাবে। এটা বলা আছে ল্যাব। বুঝতে পেরেছি। আচ্ছা, যদি এই যে ঘরে ভাড়া থাকবে, সেই ঘরের অবস্থা যদি খুব খারাপ হয়, একেবারে বাসের অযোগ্য হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে বারবার বাড়িওয়ালাকে বলেও বাড়িওয়ালা শুনছে না, সেক্ষেত্রে ভাড়াটিয়া কি করবে? খুব সুন্দর আপনি এটা প্রশ্ন করলেন, আমার খুব ভালো লাগলো আপনি এত সুন্দর প্রশ্ন করলেন আমাকে। যেখানে বলছে সেখানে একটা 35 ধারাতে কিন্তু এটা বলা আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল টেনেন্সি একটা 35 ধারাতে এটা বলা আছে। কি বলা আছে? আমরা সাপোজ কোনো কিছু আমার দরকার, মেনটেন্স কস্ট যেটা বলছে, মেনটেন্স হয়ে যায়, উদাহরণ দিয়ে বোঝাই, একটা কলাটা হয়তো একটা কোনো জিনিস কোনো কারণ সব মেনটেন্স কে করবে? তাকেই তো বললাম, তো বোঝালাম মেনটেন্স করবে, সব কিন্তু কিন্তু ল্যান্ডলর্ড করবে। তাহলে কি নিয়ম আছে? এবার কোনো কল ফেটে গেল বা কিছু হলো, বাল্ব ফেটে গেল, ওখানে বাল্ব কথাও বলা আছে, এবার সে করছে না, তাহলে আইনে কি বলা আছে? সেটা আপনার 35 ধারাতে বলা আছে, সে নোটিশ দিয়ে জানাবে যে দাবাবু আমার এই কাজ আছে, কাইন্ডলি একটা করে দিন। আপনি একটু আগেই বললাম, যদি ল্যান্ডলর্ড যদি না কাজ করে তাহলে কোথায় যাবে? সে আবার কন্ট্রোলের কাছে অ্যাপ্লিকেশন করবে। কন্ট্রোলার যখন অ্যাপ্লিকেশন করার পরে, এইটা এখানে 35 ধারাতে বলা আছে, কন্ট্রোলের কাছে সে কি করবে? সে অ্যাপ্লিকেশন করবে। তারপরে অ্যাপ্লিকেশন করার পরে কি হবে? সেটাকে ল্যান্ডলর্ড তখন ইনকোয়ারি করে দেবে। কে ইনকোয়ারি করবে? কন্ট্রোল করে দেবেন। এস্টিমেট কস্ট বলবে জমা দাও, তুমি এক কাজ করো, তুমি এস্টিমেট কস্টটা দাও, অর্ডার ইন রাইটিং দিয়ে বলবেন, কন্ট্রোল সাহেব বলো যে তুমি ওটা করে নাও। এটা আইনে কিন্তু বলা আছে। কিন্তু এখানে 3টে ধারা বলে একটা চ্যাপ্টারের নামই আছে, এসেনশিয়াল রিপেয়ার বলে চ্যাপ্টার আছে। আচ্ছা, এখানে যেটা বললো সত্যি, সে কিন্তু এমার্জেন্সি ব্যাপার চলে আসছে। কিন্তু এটা সবাইকে জানা দরকার কিন্তু আছে বাবা। অনেক পুরনো বাড়ি যায়, যেটা আপনি প্রশ্ন করে সুন্দর কথা বলেন, অনেক পুরনো বাড়ি যায়, তার চেয়ে হয়তো সিঁড়ি সব কাটে বলে কি বলে বাড়িগুলো, তাদের অবস্থা খুবই আমরা কলকাতার অনেক পুরানো বাড়ি এইরকম দেখেছি বিভিন্ন জায়গাতে কলকাতার, এবং সেখানে খুবই মানে ভাড়াটিয়া থাকছে দীর্ঘদিন ধরে, কিন্তু অবস্থা খুব মনে হবে যেন এই বুঝি ধসে পড়বে বাড়ি, কিন্তু সেই রকম ভাবে এরকম কলকাতায় প্রচুর আছে। একদম রাইট কথা বলেছেন। এটা কিন্তু আমাদের পুরো আপনার ক্লিয়ার করা আছে, আমাদের সেকশন 36 অফ দি ওয়েস্ট বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট পুরো জিনিসটা ক্লিয়ার করা। কি ক্লিয়ার করা আছে? খুবই, যেখানে আপনি ভাববেন যে
খুবই অবস্থা খুবই খারাপ, মানে অবস্থা এমন হয়ে গেছে আপনাকে মানে 72 ঘন্টার মধ্যে করতে হবে, যেখানে আমার পার্সোনাল লস হতে পারে, ড্যামেজ হতে পারে বা আমার কোনো সার্ভিস হতে পারে। তখন কি করব, নোটিশ দিয়ে জানাবো যে বাবু কে দেবে, ভাড়াটিয়া চিঠি করে নোটিশ করে জানাবে, ল্যান্ডলর্ডকে বলবে আইনে কিন্তু বলা আছে আপনি কিন্তু 72 ঘন্টার মধ্যে সেটা করতে পারবেন। কি বলা আছে, অবশ্যই কপি অফ নোটিশ দেবেন, তারপরে একটা বলবেন, তখন কন্ট্রোলারকে, কন্ট্রোলার সাথে দরকার নেই, এস্টিমেট কস্ট করবেন। আপনি একটা কন্ট্রাক্টরকে নিয়ে যাবেন, বললে বাবা এই যে জিনিসটা যে ভেঙে গেছে তার কোথাও একটা এস্টিমেট কস্ট করবে, ইঞ্জিনিয়ার বা কন্ট্রাক্টর যেটা কাজ করবে সেটার দিকে এস্টিমেট কস্টটা আপনি বানিয়ে দেবেন। ঠিক আছে, এস্টিমেট করার পরে অর্ডার দেবেন, 72 ঘন্টা কিন্তু আইনে বলা আছে ফিচারে, 72 ঘন্টার মধ্যে কিন্তু ওটা বানাবে, কারণ ওটা ভেঙে গেলে তো এটা বিরাট ক্ষতি হতে পারে, ঠিক। একটা পার্সোনাল লস হতে পারে, একটা ড্যামেজ হয়ে যেতে পারে। তখন সে অর্ডার করবে, হয়তো দেখা গেল সংশোধন হয়তো অনেক বদমাশি করতে পারে, বাড়িয়ে দিল, একটু বেশি করে বাড়িয়ে দিল, সাহেবের তো এত উনি তো সব ব্যাপারটা বোঝেন, তাহলে একটু হয়তো কোনো কারেকশন করে ওটা অর্ডার দিয়ে দেবেন যে বাবা দয়া করে তাহলে আপনি স্টেটমেন্টটা দেবে, তুমি দয়া করে সেটা তুমি মানিয়ে নাও। কে বানাবে সেটা, বানাবে কে বানাবে সেটা আপনার ভাড়াতে বানিয়ে নেবে। এটাই তো মজার খেলা। তো আইন তো যে বলতে কেটে গেল, ওয়েস্ট বেঙ্গল প্রেমিসেস টেনেন্সি অ্যাক্ট, আইনটা কিন্তু একবারে বললো না যে ওয়েস্ট বেঙ্গল এই ল্যান্ডলর্ড এর টেনেন্সি অ্যাক্ট, এটা ল্যান্ডলর্ড কিন্তু ইগনোর করা হয়েছে। এখানে একটা পুরো বোঝা গেল কাদের জন্য পরে করা হয়েছে, শুধু ভাটিয়ার জন্য করা, যেটা জাস্ট ক্লিয়ার করতে চাইছি এখানে। তাহলে কি করলো, যখন একটা এস্টিমেট কস্টটা দিয়ে দিল, তারপর সে বানিয়ে নিল, সেই বানানোর পর এস্টিমেট কস্ট আবার স্টেটমেন্ট অফ কস্ট যেটা দেবে, স্টেটমেন্ট অফ কস্ট ইনকোয়ারি দেওয়ার পর আবার ল্যান্ডলর্ড, যে বললাম অডিয়ালটা পাঠাম, কিছু একা সাইড করবে না, আবার ল্যান্ডলর্ডকে ডাকবে, বাবা দেখো দেখো এই বিল্ডিংটা বানিয়ে দিচ্ছে, এই যে বিল্ডিংটা বানিয়ে দিচ্ছে তুমি কিন্তু বিল্ডিংটা তুমি ও কিন্তু বানিয়ে নিচ্ছে, তুমি যদি না বানাতে তো বিরাট একটা অঘটন হতে পারে। তখন সে কিন্তু ইনকোয়ারি করে ল্যান্ডলর্ডকে ডাকে বলবে, কিন্তু একটা কথা বলে অবশ্যই সেটা অ্যাডজাস্ট হতে পারে, যে ভাড়া যে বোঝালাম, যে ভাড়াটা কিন্তু 1/2 রেন্টের বেশি যেন না হয়। অবশ্যই আপনি কাজটা দিতে পারেন, পুরো রেন্টটা বললেন সাপোজ 5,000 বোঝালাম, যে হয়তো 10,000 খরচা হলো, একবারে ল্যান্ডলর্ড থেকে 5,000 টাকা নিতে পারবেন না, মালিকওয়ালা থেকে নিতে পারবেন না। কি করতে আচ্ছা হবে, আচ্ছা, হ্যাঁ, আমি আমি এটাই জানতে চাইছি, তাহলে সেক্ষেত্রে যে ওই যে ঘর যে সারানো, সংস্কার করার, তার যে টাকাটা সেটা কে দেবে? সেটা কি বাড়িওয়ালা দেবে না ভাড়াটিয়া দেবে? ওইটা তো বোঝালাম বাবু, ওইটাই তো বোঝালাম। হুম। এই যে এখানে যে ব্যাপারটা যেটা বললাম, সেটা কি বানাবে, সেটা আপনি তো অ্যাপ্লিকেশন করলে, আপনি তো প্রথম শুনুন আবার ক্লিয়ার করে দিই। ঠিক। 36,000 যেটা বলা আছে খুবই দরকার, ছাদ ভেঙে পড়ে যেতে পারে, সোজা কথা, সে কি করবে, সে নোটিশ দিয়ে ল্যান্ডলর্ডকে জানাবে, ল্যান্ডলর্ড কোনো ইগনোর করে রিফিউজ করছে, আইনটা বাইনে বলা যায় হুম। রিফিউজ বা নেগলেক্ট করছে, কোনো কাজ করছে না, তখন সে কি করবে, তাকে তখন এস্টিমেট অফ, তখন কি করবে, কপি অফ দ্য নোটিশ এবং এস্টিমেট অফ কস্ট তৈরি করে কাকে দেবে, কন্ট্রোলার। এখানে সব ব্যাপার কিন্তু কন্ট্রোলার ব্যাপার আছে। কন্ট্রোলার সাহেব কি করবেন, একটু কারেকশন ফারেকশন করে অর্ডার করে বলে তুই বানিয়ে নাও, কমপ্লিট করার পরে কত খরচা হলো, যে বললেন আপনি যে কত খরচা হুম। হলো, হুম। যে বিল্ডিংটা যেটা যেটা ড্যামেজ হয়ে গেছে, সেটার একটা স্টেটমেন্ট অফ কস্ট দিতে হবে। সেই স্টেটমেন্ট অফ কস্ট ইনকোয়ারি করার পরে সেই ল্যান্ডলর্ড মালিকওয়ালাকে ডাকবে, দেখো বাবা তুই বাড়িটা তুই বানিয়ে দাওনি, এই ঘরের খরচা কিন্তু এখানে 1,00,000 টাকা হয়ে গেছে, 1,00,000 টাকা যদি ভাড়া হতো দেখা গেল 5,000 টাকা আছে, সব নিতে পারবে না। সেটা আইনে বলা আছে 1.5 গুণে বেশি, যেতে 1.5 রেন্টে বেশি যেন না হয়, সেটা কিন্তু সত্যি হয়তো বলা আছে, কিন্তু এটা মাথা রাখতে হবে। আইনটাই তো বানালো, পুরো পুরো আইনটাই তৈরি হচ্ছে আপনাদের ঠিক। ভাড়া দেওয়ার জন্য, এটা মাথা রাখবেন। ঠিক। এখান থেকে ঠিক। বোঝাচ্ছে বুঝতে বুঝতে হ্যাঁ, পেরেছি। এইটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, আর একটা বিষয় যেটা মনে সবচাইতে বেশি দরকার হয় সেটা হচ্ছে বিদ্যুৎ। যদি বিদ্যুৎ সংযোগ দিতে হয়, ভাড়াটিয়া যদি নিতে চায়, সেক্ষেত্রে বাড়িওয়ালার কোনো অনুমোদন লাগবে কিনা বা অনুমতি লাগবে কিনা, আইনে কি বলা আছে? আইনে যেটা বলা আছে, আইনে কি বলা আছে, আপনি তো দেখুন এসেনশিয়াল যে নেসেসিটি যেটা আছে, সেটাকে আপনি জল, এটা মাথা রাখবেন হুম। কিন্তু, জল আপনার ইলেকট্রিসিটি ব্যাপার যেটা আছে, হুম। এটা নেসেসিটির মধ্যে পড়ে। এটাকে যে আপনার কেস নাম্বারটা মনে পড়ছে না, কিন্তু আমাদের বালি মুন্সিপাল কেসের মধ্যে পড়েছিলাম, যেখানে আপনার জল আর এবং আপনি কিন্তু বিদ্যুৎকে কোথাও আটকাতে পারবেন না। আমাদের এই ওয়েস্ট বেঙ্গল প্রিমিসেস টেনেন্সি একটা 37 ধারাতে কিন্তু এটা বলা আছে, অবশ্যই আপনি সেপারেট যদি একটা ইলেকট্রিক কানেকশন চাইছেন মালিকওয়ালাকে, সেই মালিকওয়ালা কিন্তু দিচ্ছে না, তখন কি করবেন, আমাদের ইন্ডিয়ান ইলেকট্রিসিটি অ্যাক্ট 1910 যেটা বলা আছে, সেকশন 2 এ বলা আছে, অবশ্যই সে অ্যাপ্লিকেশন করবে। সে অ্যাপ্লিকেশন কার কাছে করবে, অ্যাপ্লিকেশন ওটা করা, শুনুন, এটা তো অ্যাপ্লিকেশন করলো, হুম। কোন একটা বলা আছে 2 এসব ইলেকট্রিসিটি একটা তাড়াহুড়ো করছি কাজকে বলছি, হ্যাঁ, হুম। ভেঙে দিয়ে বোঝালে আমার সুবিধা হবে, তাহলে হুম। এক্সাম্পল দিয়ে বোঝালে জিনিসটা হবে। সেপারেট হুম। কানেকশন চাইলো, কাকে কাছে চিঠি করলো, ভাড়াটিয়া করলো, ল্যান্ডলর্ডকে করলো, চিঠি করে বললো দাদা আমাকে সেপারেট কানেকশন দিই, কিন্তু দিচ্ছে না। কিন্তু আইনে কিন্তু বলা আছে সে কি করবে, সেখানে ইলেকট্রিসিটি অ্যাক্টে 2 সে অ্যাপ্লিকেশন করতে পারে, সেই অ্যাপ্লিকেশন কাকে করবে, কন্ট্রোলারকে করবে, কন্ট্রোলার সে দেখবে, তখন রিসিভ দ্য অ্যাপ্লিকেশন যখন করে নেবে, কন্ট্রোলার তখন কি করবে, তখন কি করবে, যখন কি করবে পেয়ে গেছে,
না আবার ক্লিয়ার করি, তখন কি করবে কন্ট্রোলার, তখন কি করবে, তাকে ডেকে পাঠাবে। ডাকার দরকারও নেই, খুব সুন্দর আইনে বলে ডাকাও দরকার নেই। তখন মনে হয় নেসিটির মধ্যে পড়ে যাচ্ছে, তখন সে অর্ডার বলে তুমি ইলেকট্রিসিটি নিয়ে যাও। এখানে কিন্তু খুব সুন্দর একটা আইনের কথা বলেছে, অনুপ্রবেশ এখানে কিন্তু ট্রেসপাসার হিসেবে ধরা হবে না। আমি হয়তো তার নিয়ে যাচ্ছে, তার প্রেমিসের মধ্যে ঢুকছি, কিন্তু আইনে কি বলেছে, অনুপ্রবেশকারী, যেটা বলছে ট্রেসপাসার ইংলিশে বলছে, এখানে আমি কারেন্টের তার নিয়ে প্রেমিসের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু এখানে কোনো ট্রেসপাসার ঠিক করা হবে না। অবশ্যই ইলেকট্রিসিটি আপনি দিতে পারেন, সাথে সাথে কিন্তু বলা আছে অবশ্যই যদি চিঠি পেতে পারেন অ্যাপ্লিকেশন করুন, অ্যাপ্লিকেশন করে কন্ট্রোল সাহেবের কাছে যান, কন্ট্রোল সাহেব অর্ডার দিয়ে দেবে। কিন্তু অর্ডার দেওয়ার পরে যে করতে গিয়ে যদি বাধা দেয়, ওটা প্রেমিসের মধ্যে ঢুকে গেল বা মালিকের ঘরে ঢুকে ঘর বলছি না, অত পাশে হয়তো জায়গা আছে, ফাঁকা জায়গা আছে, তাহলে কেসও করতে হয় যে আমার ট্রেস পাস করছে, অনুপ্রবেশ করে আমার বাড়িতে ঢুকছে। আইনে কিন্তু তোমাকে বলা আছে সে কিন্তু করতে পারে, গিয়ে নেসেসিটি ব্যাপারটা আছে সে করতে পারে, এখানে এটাই আইনে বলা আছে। আচ্ছা, আমার আর একটা ইফতেখার সাহেব, আমার আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে বাড়িওয়ালা এবং ভাড়াটিয়ার মধ্যে একটা সমস্যা তৈরি হয়, ঝগড়া লেগেই থাকে এবং সব সময় বাড়িওয়ালা একটা তাদের ভাড়াটিয়াকে উচ্ছেদের একটা চেষ্টা করে। তা যদি উচ্ছেদ করে সেক্ষেত্রে ভাড়াটিয়ার কি করণীয়? উচ্ছেদ করা যেটা ভালো বলে, এটা উচ্ছেদ যেটা করা সেখানে আমাদের এটা আমাদের স্পেসিফিকলি একটা বলা আছে, সেকশন 6 বলা আছে, কোনো যদি ইমুভেবল প্রপার্টি কোনো যদি ডিসপোজেস হয়ে যায়, কিন্তু মাথা রাখবেন আবার বলছি, হয়তো এখন নতুন যুগ হয়েছে, এখন কিন্তু চলছে ফ্যাশন, মস্তান দিয়ে ছেলের লোকগুলো তুলিয়ে দিচ্ছে, এখন নতুন কনসেপ্ট চলে এসছে, গরিব আছে অসনীয় আছে, তাকে মস্তান দিয়ে তুলে দিয়ে চমকে ধমকে দিয়ে নিয়েছে। আইনে কিন্তু বলা আছে সেকশন 6 অফ স্পেসিফিলিটি একটা বলা আছে, কোনো যদি ডিসপোজেস হয়ে যায় 6 মাসের মধ্যে সে কোর্টে গিয়ে রিলিজ চাইতে পারে, এক পার সিপিসি একটা যেটা বলা আছে, সিপিসি প্রসিডিওর কোর্ট হিসেবে, সেই হিসেবে সেকশন 6 আমাদের কিন্তু বলা আছে, কিন্তু এটা মাথা রাখতে হবে। ডিসপোজ করেন আবার ডিসপোজেস পরে যদি আপনি যান, কারণ লিমিটেশন অ্যাক্টের মধ্যে আমরা পড়ে যাচ্ছি, লিমিটেশন একটা আপনার একটা সময় পেড করো, সময় যদি যান 6 মাসের মধ্যে আপনাকে রিলিজ দিতে হবে। 6 মাসের পরে কোর্টে বলে হুজুর মস্তান তুলে নিচ্ছে, ভয় হতে বললাম না, সে আলাদা করে সাফিসিয়েন্ট কস্ট হলে দেখাতে পারে, এক্সটেন্ড করতে পারে, কিন্তু আইনে বলা যে 6 মাসের মধ্যে আপনাকে যেতে হবে, এটা বলা আছে। আরেকটা মাথায় রাখতে হবে, ইন্ডিয়ান ইমিডিয়েট একটা বলা যে কখনো সেই ভাড়াটিয়া কখনো বলতে পারে জিনিসের মালিক আমার, কেন আইনে বলেছে আমি কিন্তু পয়সা দিচ্ছি, দখল দিচ্ছি, মালিকানা দিচ্ছি, তার বিনিময় সে কি পাচ্ছে, সে রেন্ট পাচ্ছে। এটা আমি হয়তো ক্লিয়ার করতে পেরেছি আপনাদের। ঠিক ঠিক ঠিক, খুব সুন্দর বলেছেন। এবং আমি একটা জিনিস যেটা জানতে চাইবো, তারপরে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করে দেব, সেটা হচ্ছে যে যখন অনেক সময় ভাড়াটিয়াও সমস্যায় পড়ে, অনেক সময় আবার বাড়িওয়ালায় সমস্যায় পড়ে। এবার আমরা সব সময় বেশি চর্চা করি ভাড়াটিয়ার সমস্যা নিয়ে, কিন্তু অনেক সময় ভাড়াটিয়ার কারণেও তো বাড়িওয়ালা সমস্যায় পড়ে। তাহলে বাড়িওয়ালা যদি এই ধরনের কোনো সমস্যায় পড়ে যে তার ভাড়াটিয়াকে নিয়ে প্রচন্ড অসুবিধার মধ্যে রয়েছে, অনেক সময় দেখা যায় যে বাড়িতে উচ্চস্বরে প্রতি মুহূর্তে উচ্চস্বরে গান বাজছে এবং প্রতিনিয়ত দেখা যাচ্ছে যেখানে পার্টি ফুর্তি বা বিভিন্ন মানুষের আনাগোনা সেখানে চলছে। অনেক সময় এরকমও হয় বাড়ি ভাড়া নিয়ে প্রস্টিটিউটও অনেক সময় চালিয়ে ফেলে, এরকম হয়েছে। তাহলে এগুলো অনেক সময় আইনের কাছে এস্টাবলিশ করা যায় না, কিন্তু তবুও বাড়িওয়ালা একটা সমস্যায় থাকে। সেক্ষেত্রে বাড়িওয়ালা আইনের তরফ থেকে কি কি করতে পারে বা আইনে কি বলা আছে? ওই তো সেকশন 6 আমরা কিন্তু আগেই বললাম যে কি কি গ্রাউন্ডে আপনার কি ল্যান্ডলর্ড থেকে রিভিক করতে পারে। আমি তো আগেই বোঝালাম যে নিউসেন্স করতে, যেটা বলে আমরা প্রায়ই শুনতে পাই যে বাড়ি ভাড়া নিল, বাড়ি ভাড়া নেওয়ার পরে সেখানে একটা প্রস্টিটিউশন চালু করে দিল সেই ঘরে। সেখানে আমি ইমোরাল আর ইলিগাল পারপাস কথা, একটু খাগড়াঘাটের গল্পটা বলি। আমি ঘরে ভাড়া দিচ্ছি, আমি বসে বোম বানাচ্ছি, যে খাগড়াঘাটের যে ব্যাপারটা হলো, ভাড়াটা দিচ্ছি, বোম বানাচ্ছি, এটা গ্রাউন্ড ঠিক আছে। দেহ ব্যবসা করছে, এটা কিন্তু আইনে বলা আছে, ইমোরাল পারপাস সেকশন 6 তে বলা আছে, ইমোরাল আর ইলিগাল পারপাসে যদি হয় তখন কিন্তু উচ্ছেদ করতে পারেন। আবার বলা আছে যদি আমি একটা নতুন একটা ম্যারিড ওয়াইফকে দিলাম, তার বাচ্চা ঘরের মধ্যে শিয়ালগুলো নোংরা করছে, সেটা কিন্তু আইনে একটা গ্রাউন্ড আছে, মেটেরিয়াল ডিটোরেশন কথাটা আছে, যদি মনে করে সেটা মানে হয়তো প্রপার্টিটা নষ্ট হচ্ছে বা কিছু করছে, সেখানেও কিন্তু আপনার ল্যান্ডলর্ড কিন্তু এভিট করতে পারে। এটা মাথায় রাখতে হবে আপনাকে। হ্যাঁ, আর রাখতে হবে যেটা বললাম, ধুম করে কিন্তু ল্যান্ডলর্ড কখনো ট্রেনেকে সরাতে পারবে না, অবশ্যই তাকে নোটিশ করতে হবে।
আচ্ছা, যদি ভাড়াটিয়াকে উচ্ছেদ করতে হয় বা বাড়ি ছেড়ে দিতে বলা হয়, সেক্ষেত্রে কত মাস আগে থেকে তাকে নোটিশ দিতে হবে? এরকম কি কোনো নির্দিষ্ট করে বলা আছে? আপনি নোটিশ দিতে জানাতে হবে যে এই গ্রাউন্ডটা তৈরি করে আপনাকে নোটিশ করতে হবে। এই যে আপনাকে যে গ্রাউন্ড গুলো বোঝালাম যে সাবলেট করতে ভাড়া দিয়ে দিচ্ছে বা 3 মাস কন্টিনিউ ভাড়া দিচ্ছে না, বা বিল্ডিং পারপাস আমার দরকার, বা আপনার আমার নিজের দরকার, আমি ছোট্ট একটা ঘর দিলাম, এখন মেয়ে বড় হয়ে গেছে বাবা, এবং ঘরটা খালি করো, সে করছে না। যৌন অকুপেশন ক্ষেত্রেও কিন্তু সে করতে পারে, কিন্তু আইনে বলা আছে উচ্ছেদ করতে গেলে খুবই কঠিন ব্যাপার আছে, কিন্তু উচ্ছেদ করা আপনার কিন্তু আইনগত যেতে হবে। যদি আইনগত ধুম করে গেলে হবে না, আপনাকে নোটিশ দিয়ে জানা, উকিলের নোটিশ করতে হবে। নোটিশ করার পরে সিভিল কোর্টে গিয়ে রিকভারি অফ পজিশনের কেস করতে হবে। কি কেস করতে হবে? রিকভারি পজিশন। আমি তো আগেই বোঝালাম, হেরিটেয়ার কিন্তু পজিশন দিচ্ছি, তার জন্য কোর্টে সিভিল কোর্টের সেই প্রসেস আছে, সেই কোর্ট অনুযায়ী সেই কাজটা হবে। কিন্তু কি পরিস্থিতিতে বলা আছে সেটা রিকভারি অফ পজিশন করতে হবে। ঠিক, খুব আচ্ছা, আর যদি ভাড়াটিয়া আইন সম্পর্কে আপনার যারা বাড়িওয়ালা, যারা বাড়ি ভাড়া দেয়, বা যারা ভাড়াটিয়া, যারা ভাড়া বাড়িতে থাকে, তাদের জন্য যদি আরো কিছু আপনার জানানো থাকে এই মুহূর্তে, অনেকে হয়তো স্টিং নিউজ দেখছেন বা পরবর্তী সময়ে এই লাইভ অনুষ্ঠানটা হয়তো দেখবেন, আশা করছি তাদের কাছে খুব একটা ভালো একটা মানে পরামর্শ হিসেবে আপনার কাছ থেকে এটা নিতে পারবে। খুব সুন্দরভাবে আপনি বুঝিয়ে বলেছেন, ফলে ভাড়াটিয়া বাড়িওয়ালাদের কাছেও একটা তারা অনেক কিছু জানতে পারবে। অনেকে যারা জানে না হয়তো আইন সম্পর্কে, এতটা জানে না, তারাও এই যে নিউজটি দেখে তারা সমৃদ্ধ হবে আশা করছি। তো যদি আপনার আরো কিছু এই ভাড়াটিয়া আইন নিয়ে যদি বলার থাকে, তাহলে আপনি 2 মিনিট আপনাকে সময় দেওয়া হলো, আপনি বলতে পারেন। এই যে বোঝালাম একটু আগে, আইনটাই আবার প্রথম থেকে বলেছি। আচ্ছা, আর একটা বিষয় জানতে ইচ্ছে করছে, এটা কত সালে এই আইনটা প্রণয়ন হয়েছিল? 98 এসছে, যে বললাম 28 ডিসেম্বর 1997 একটা। এর আগে অ্যাক্ট কিন্তু 1956 ছিল। মানে এটা কি বিভিন্ন সময়ে এই ভাড়াটিয়া, সেই ব্রিটিশ আমল বলুন, যে আমলই বলুন, সেই থেকে তো এটা শুরু হয়েছে এই ভাড়া বিষয়গুলো? তাহলে সেই আমল থেকেই ছিল, না নতুন করে বিভিন্ন সময়ে মডিফিকেশন হয়েছে এই আইনে? আগে তো বেঙ্গল টিক্কা টেনেন্সি অ্যাক্ট ছিল, যা ছিল। তারপরে স্বাধীনতা পরে যখন সংবিধান তৈরি হলো 1956 এ আবার একটা তৈরি করা হলো, ওয়েস্ট বেঙ্গল প্রেমিসেস টেনেন্সি নামই হলো। এটাকে আরো মডিফাই করে আবার সেটা ওয়েস্ট বেঙ্গল প্রেমিসেস টেনেন্সি অ্যাক্ট 1997 এ তৈরি হলো। 1997 হ্যাঁ, এই আইনটা তৈরি হয় 28 ডিসেম্বর 1998 অ্যাপ্লিকেড, আমাদের রাষ্ট্রপতি সাইন করে। হ্যাঁ, এই ব্যাপারটা আছে অবশ্যই, দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল বিধানসভাতে পাস হয়ে এটা করা হয়। আচ্ছা, ইফতেখার সাহেব, আপনি বাড়িওয়ালা এবং ভাড়াটিয়া তাদেরকে কি পরামর্শ দেবেন যাতে সুষ্ঠু এবং সুন্দর সম্পর্ক গড়ে ওঠে? সেই জন্য আইন মোতাবেক, যেহেতু আপনি একজন আইনের মানুষ, এবং আপনি যেটাকে আমরা বলি যে চাকদা ল কলেজ, এই চাকদা ল কলেজ বলতে আমরা তো সেই একটা ল কলেজকেই বুঝি, কারণ চাকদাতে একটাই ল কলেজ রয়েছে, খুব সুনাম রয়েছে সেই ল কলেজের। এত বছর ধরে ল কলেজটা চাকদাতে রয়েছে, প্রচুর আপনার স্টুডেন্ট, আপনার হাতে গড়া প্রচুর স্টুডেন্ট রয়েছে। তো আমি বলতে চাইছি যে সেখানকার লেকচারার ইনচার্জ আপনি, আপনার হাতে এত স্টুডেন্ট তৈরি হচ্ছে, লয়ের স্টুডেন্ট, ফলে এই যে ভাড়াটিয়া আইন সম্পর্কে আপনি এত সুন্দরভাবে বোঝালেন, তো যারা ধরুন প্রথম থেকে দেখার সৌভাগ্যটা হয়নি, আমি বলতে চাইছি এই শেষের দিকে যারা শুনছে তাদের জন্য, মানে আপনি ভাড়াটিয়া এবং বাড়িওয়ালা তাদেরকে কি পরামর্শ দেবেন যাতে সুস্থভাবে তারা তাদের বাড়ি ভাড়া দিতে পারে, যাতে ভাড়াটিয়াও ভালো থাকে, বাড়িওয়ালাও ভালো থাকে? সেক্ষেত্রে কি পরামর্শ দেবেন? সব থেকে ভালো সম্পর্কটা ভালো রাখতে হবে। আমার প্রধান কাজ যেটা বলবো, সম্পর্ক ভালো রাখতে হবে। ঠিক সময় ভাড়া দাও। ভাড়াটিয়াদের বলছি আমি, ভাড়াটিয়ার প্রধান কাজ হচ্ছে ঠিক সময় ভাড়া রাখো, সম্পর্ক ভালো রাখো। যা কিছু করো বাবা, অনুমতি নিয়ে করো, অল্টারেশন করো, যা করা ইচ্ছা করো, বা সাবজেক্ট করো, সব কিন্তু আমি একটি প্রশ্ন ল্যান্ডলর্ডকে করো। তোমরা আবার অনেক ভাড়াটিয়া ভাবে ইগনোর করে যায়, ইগনোর করলে কিন্তু একটা সম্পর্কটা একটা জিনিসটা খুব খারাপ হয়। বেস্ট ওয়ে হচ্ছে তোমরা নিজের মধ্যে থাকো, ভালো রিলেশন রাখো ল্যান্ডলর্ডের সাথে। এটা একটা আমি জাস্ট কথা বলতে চাই যে আমাদের যখন আপনি কলেজের নামটা বললেন, আমাদের নিজে একটা লিগাল একটা আমাদের আছে, আমাদের কমিটি আছে, এখানে আমাদের সিনিয়র টিচাররা, আমিও আছি ওর মধ্যে, আমাদের সিনিয়র টিচার আছেন, নিতা ম্যাম আছেন, অমিতা ম্যাম আছেন, এসব আছেন। আমরা প্রত্যেক শুক্রবারে আমরা 2টোর সময় বসি। আরো যদি সমস্যা থাকে যে ব্যাপারটা রিগার্ডিং
আপনাদের আমাদের যে আপনি যে বলছেন টেনেসি অ্যাক্ট বা লিগ্যাল ম্যাটার যাই কিছু হোক, আপনার মোস্ট ওয়েলকাম আমাদের কলেজে আসতে পারেন। আমরা প্রত্যেক শুক্রবারে আমরা 3টের সময় আমরা ওটা বসি এখানে। আপনি প্রশ্ন করতে আসতে পারেন। কোনো সমস্যা হোক, আইনি পরামর্শ কোনো চাই আপনার যদি চাই, অবশ্যই আমরা সেটা দেবো আমরা। এখানে আমাদের সেই সিস্টেমটা করা আছে, কারণ বার কাউন্সিলই বলা আছে যে একটা লিগ্যাল এড কমিটি করতে, আমাদের ওখানে একটা ক্লিনিক্যাল এড কমিটি আছে, আমরা সেখানে সব আসে, সমাধানগুলো আমরা করি বসে বসে। টেনেসি যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আসবেন। স্যার আমি একটা এগ্রিমেন্ট করতে পারছি না, অবশ্যই আসবেন, ফ্রি অফ কস্টে আমরা করে দেবো। কি করে ভাড়াটি আইন করতে গেলে কি করতে হবে, তাহলে উচ্ছেদ মামলা করতে গেলে নোটিশ কি করে করতে হবে, এগুলো আমার ছাত্রদের শেখানো হয়। যদি কোনো এটা আমাদের এটা একটা আমরা সবাই মিলে এটা চালাচ্ছি। অ্যাজ পার দ্য বার কাউন্সিল অফ ইন্ডিয়া গাইডলাইন্স এ বলাই আছে যে একটা ক্লিনিক্যাল থাকতেই হবে আমাদের এখানে। এখানে সিনিয়র টিচার্স গুলো আছে, সবাইকে নিয়ে আমরা প্রত্যেক শুক্রবার আমরা 3টে সময় বসি। কোনো পরামর্শ থাকে অবশ্যই আসুন, মোস্ট ওয়েলকাম, কলেজে আসুন, আমরা সেটা পরামর্শ অবশ্যই সমাধান করবো। কারণ লিগ্যাল আমরা উকিল বাবু আছি, আমাদের প্রধান কাজের সমস্যা থেকে মুক্ত করতে হবে, সোসাইটি থেকে ভালো রাখতে হবে। সোসাইটি ভালো রাখতে গেলে সবাইকে নিয়ে চলতে হবে, এটা মাথায় রাখতে হবে আমাদের। ঠিক ইফতেখার সাহেব, আমরা আমাদের অনুষ্ঠান এখানে আমরা শেষ করে দেব। প্রিয় দর্শক, আজকের ইটকে যে আলোচনা, সেই আলোচনার বিষয় ছিল ভাড়াটিয়া আইন। আর এই আলোচনায় এই ইটকে আমার সঙ্গে ছিলেন JRSET কলেজ অফ ল, নদিয়ার চাকদাতে যেটা অবস্থিত, সেই ল কলেজের লেকচারার ইনচার্জ ইফতেখার আলী সাহেব আমাদের সঙ্গে এতক্ষণ আলোচনায় ছিলেন। আপনারা পরবর্তী সময়ে যারা এই লাইভটা দেখেননি, পরবর্তী সময়েও যারা এই লাইভটা দেখবেন, তারা এই কমেন্ট বক্সে গিয়ে আমাদের মন্তব্য করবেন। যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে, ভাড়াটিয়া বা বাড়িওয়ালা বা ভাড়াটিয়া আপনারা যারা সমস্যায় ভুগছেন, তারা আমাদের কমেন্ট বক্সে লিখবেন এবং আপনাদের সমস্যার কথা জানাবেন, এবং আপনাদের সেই সমস্যা নিয়ে আমরা এই চাকদা যে ল কলেজ, সেই ল কলেজের যিনি লেকচারার ইনচার্জ ইফতেখার আলী সাহেবকে নিয়ে আপনাদের আরো একটা অনুষ্ঠান আমরা উপহার দেব। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন। ইফতেখার আলী সাহেব, আপনিও ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টিং নিউজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ, ভালো থাকবেন।